যদি রাজদীপ সরকার অপরাধী হয়, আপনি তো থানার বড় বাবু, আপনি তো থানার আইসি, তার আমার হাত যদি অপরাধ করে, তার আমার মস্তিষ্ক করিয়েছে, তার মাথা, তার দুটো মাথা না জানলে অপরাধ কেউ করে না। তোমরা মাথা, তোমার হাত পা অপরাধ করছে, একজন এসআই অপরাধ করছে, তার দায়টা তোমার নিতে হবে। হিম্মত থাকলে থানার ওসি এখানে আসুন, আমি মাইক ছেড়ে দেবো। আপনার কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। 24 ঘন্টা পিটিয়েছেন, নির্মম অত্যাচার করেছেন, ঘরে বন্ধ করে। এখানে যারা হিন্দু সমাজের মানুষ আছে তারা বেশি করে জানেন, যারা শিক্ষিত মানুষ এখানে আছেন তারা জানেন, মহাভারতের যুদ্ধে শিশু অভিমন্যু যুদ্ধে গিয়েছিলেন, সপ্তরথী দিয়ে বড় বড় বীররা ওই অভিমন্যুকে হত্যা করে বুক ফুলিয়ে বলেছিল, আমরা কত বড় যজ্ঞ শেষ করেছি। কিন্তু গোটা বিশ্বের সমস্ত যোদ্ধারা বলেছিল এইটা হচ্ছে মিথ্যাচার করা হলো, একটা শিশুকে সপ্তরথী দিয়ে হত্যা করা হয়েছে, এটা বিরক্ত না, এটা বেঈমানি করা হয়েছে, কাপুরুষের কাজ হয়েছে। অর্থাৎ কাপুরুষের কাজ করেছে, একটা বন্ধ ঘরের মধ্যে রেখে একটা মানুষকে তার কিছু বলার সুযোগ না দিয়ে তাকে মেরে বলিয়ে নিয়েছ। আমি আইসি সাহেবকে বলবো, নিশ্চয় থানার দিকে আমার মাইকের মুখটা করা আছে। আমি চ্যালেঞ্জ করছি আইসি সাহেব, ওসি সাহেব, 24 ঘন্টা পেটাতে হবে না। আপনার রাজদীপ সরকারকে 24 সেকেন্ড আমার কাছে তুলে দিন, আমি ওকে বাপ বলতে বললে বাপ বলবে, ওর বলার কিছু থাকবে না, আমি যা বলবো তাই বলবে। তুমি 24 ঘন্টা পিটিও, 24 সেকেন্ড সময় চাইছি, দেবেন? হিম্মত থাকলে দিন, আর না হলে হিম্মত থাকলে এখান থেকে অ্যারেস্ট করে নিয়ে যান। আমি মিথ্যাচার করলে আপনার বিবেক এবং মনুষ্যত্বের কাছে আবেদন, আপনারা বলুন, আপনারা থানার সর্বময় কর্তার একজন কনস্টেবল হোক, একজন এসআই হোক, এরা অপরাধ করলে আপনাদের দায় বর্তায় না? আজকে স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ চাইছে, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাইছে, মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছে। আমি এতে বিশ্বাস করি না, ওদের পদত্যাগে কোনোদিন শান্তি আসবে না। আমি একটা কথা আপনাদের কাছে বলি, বিষয়টা কি, আপনারা আকমারা কল দেখেছেন তো? আকমারা, ওই আখ ঢুকিয়ে দিয়ে আর রস বের করে, তার থেকে চিনি হয়। তাহলে ওই আকমারা কল থাকবে, আর ওই কল দিয়ে চাল বেরোবে, এটা হয় না। ওই কলটাকে পাল্টে দিতে হবে। অর্থাৎ ভারতবর্ষের প্রশাসনকে বিপ্লবের মধ্য দিয়ে, স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশ যেমন দেখিয়ে দিয়েছে, তেমন করে এই কলটাকে পাল্টাতে হবে। মমতা ব্যানার্জির ওই কলে ঘুরুতে বললে আপনি চাল বেরোবে। মমতা নাটক করছেন, এই কথাটা আমার পূর্ববর্তী বক্তারা বলেছিলেন। নাটক করেনি, ড্যামেজ কন্ট্রোল করছে। এই রে আমার বিরুদ্ধে এত আন্দোলন হচ্ছে, আমি পিছিয়ে থাকি কেন? অর্থাৎ আপনারা জানেন, চোর অনেক সময় চুরি করে পালানোর সময় না, যখন দেখে চারদিক দিয়ে চোর চোর করে আসছে, ওই চোর দুটো তখন চোর চোর করে দৌড়তে থাকে। মানুষ মনে করে ও দুটো আমাদের লোক, ওরা চোর না। অর্থাৎ মমতা ব্যানার্জি চোর তো চোর চোর করে দৌড়চ্ছে। আমার সময় বেঁধে দিয়েছে, একটু দেখে নিতে হবে। কিন্তু আমি আর একটা কথা আপনাদের কাছে বলবো, এখানে মেয়েরা আছে, এরাই বেশি বলে, এরা বেশি করে জানে ভালো। কোন একটা রাস্তার ধারে বটগাছের কাছে একজন হাউড়ি বসেছিল, জানো, পাগল। আর একজন চতুর লোক যাচ্ছে, ও বলছে ছেলেরা হাউড়ির ঢিল মার। তারা ঢিল মেরেছে, হাউড়ি গাছের তলায় বসে বসে কাঁদছে।
এমন সময় যে চতুর ব্যক্তিটি ঢিল মারতে বলেছিল সেই গিয়ে বলছে, ও হাউড়ি কাঁদছিস কেন? তা বলছে, হা মারা খোকর বেটা, তুই মেরে তুই বিচার করতে এসেছিস। অর্থাৎ মমতা ফাঁসি চাইছে, এটাই তো লজ্জা। ওই মেরেছে, ওই ফাঁসি চাইছে। মনে তো তোমার ফাঁদে তুমি পড়ে যাচ্ছ মমতা ব্যানার্জি। একটা ভাতা তৈরি করেছে মমতা ব্যানার্জি। মায়েরা, তোদের কটা ভাতা বল? বার্ধক্য ভাতা মহিলাদের 60 পেরুলে, বিধবা ভাতা মহিলাদের 60 পেরুলে, কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, আবার একটা কি এনেছে ভাড়িয়েকে, লক্ষ্মীর ভান্ডার পাবে তারা। মায়েরা, তোমাদের নতুন ভাতা হলো রেট ভাতা তৈরি করেছে আমাদের মমতা ব্যানার্জি। তাহলে ভাতা একটা বেড়ে গেল, পিছনে ডিস্টার্ব করুন। এই ভাতাটার নাম কি? রেপ ভাতা। এমন শরম খাকি মেয়েরা হলে বলতো যে ওর শরম নেই, শরম খাকি। যার সন্তান মরেছে তাকে গিয়ে টাকা দেখাচ্ছে, কিসের জন্য? তার ইজ্জত গেছে, ইজ্জতের দাম নাকি 10 লাখ টাকা। একজন মহিলা ফুট করে ফোনে বলে দিয়েছে, লিখে পাঠিয়েছে মমতার কাছে, হ্যাঁ মমতা, তোমার ভাইপো বইয়ের রেট কত? শুনতে ভালো লাগছে মমতা ব্যানার্জি, তোমার ভাইপো বইয়ের রেট কত? একজন মহিলা বলে দিচ্ছেন। কত টাকা চাই বলুন? আপনার কেউ যদি সন্তান সন্ততি তো নেই, ও বালাই আপনার নেই, আপনার কোনো আত্মীয় স্বজনের মেয়ে যদি রেপিস্ট হয়, আমরা এরকম আপনার মতো নির্লজ্জরা 10 লাখের জায়গায় 20 লাখ আমরা চাঁদা তুলে দিতে পারি, কিন্তু এই বেঈমানি করব না। আমরা তার পক্ষে দাঁড়িয়ে আজ যেমন আন্দোলন করছি তেমন করব। হুঁশিয়ারি থাকলো ঢোলা থানার উপরে, কোন মতে ভুল পদক্ষেপ নিয়ে আর জনগণের দিকে আসবেন না। যা করেছেন ওখানেই ক্ষান্ত হয়ে যান। আপনাদের নেতারা বলল, এলাকার চামচেরা বলল, আর তার কথায় আপনারা যা খুশি করবেন, এটা প্রশাসনের কাজ না। জনগণ যা বলবে সেটাই শুনতে হবে তোমাদের। জনগণই মাস্ট, শেষ কথা বলবে জনগণ। আমরা চাই না থানা উঠে যাক, আমরা চাই না থানা দুর্বল হোক, কিন্তু থানাকে মানবিক হতে হবে, মানুষ হতে হবে। প্রথম মানুষ হও। শরৎচন্দ্র বলছেন, মানুষের মৃত্যুতে আমি ব্যথা পাই, কিন্তু অনেক কম। কেন জানো? মানুষ মরণশীল, সে জন্মেছে, তার মৃত্যু হবে। কিন্তু মনুষ্যত্বের মৃত্যুতে আমি ডুকরে ডুকরে কাঁদি। কোথায় মনুষ্যত্বের মৃত্যু হলো? যে সন্তান গর্ভে ধরেছিল মা, সেই সন্তান আর একটা মায়ের ইজ্জত নিচ্ছে। যে সন্তান, কোনো না কোনো মা তো ওই রাজদীপ সরকারকে পেটে ধরেছিল, সে রাজদীপ সরকার ওখানে একটা নাতি নাতনি আসছে বাড়িতে, যার উল্লাস। সেই আবু সিদ্দিকের বাড়ির একটা প্রদীপ নিভিয়ে দিল। এইখানে তার মনুষ্যত্বের মৃত্যু। যে পুরুষকে নারী রক্ষা করা দরকার, সেই নারীকে যদি পুরুষ হেনস্থা করে, এখানে ওই পুরুষের মনুষ্যত্বের মৃত্যু ঘটে। আর এখানে শরৎচন্দ্র ডুকরে ডুকরে কাঁদে। মমতা ব্যানার্জি অনেক উপরে উঠে গেছে না? অনেক। এই 2011 তারপর থেকে প্রতিটি ইলেকশনে এদেশের মস্তান বাহুবলীরা এবং টাকা মিলিয়ে তার শুধু সিট বাড়িয়ে দিয়েছে। এই মনে করেছেন আমি অনেক উঁচুতে উঠে গেছি। উঁচুতে ওঠার পিছনে এই জনগণ। তাই নজরুল বলছে,
তুমি শুয়ে রবে তেতালার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমারে দেবতা বলিব সে ভরসা আজ মিছে। সিক্ত যাদের সারা দেহ মৌন মাটির মমতা রসে, এই ধরনের তরুণীর হাল রবে তাহাদেরই বসে। মমতা তোমার বসে না, এই জনগণের বসে থাকবে তোমরা। তোমার যেরকম চুল ধরে উপরে তুলেছি আমরা, সেই রকম ঠ্যাং ধরে নিচে নামানোর ক্ষমতা এই জনগণের আছে, নামিয়ে দেবে। সময় লাগেনি বাংলাদেশে। তোমার তো 235, তবু কিছু তো বিরোধীরা আছে। আর বাংলাদেশে ভোট করতে দেয়নি সব হাসিনা, হাসিনা দি গ্রেট। আর 2 মাস পার হতে দেয়নি, হাসিনা পালাতে বাধ্য হলো বাংলাদেশ থেকে ভারতে। আন্দোলনের মাথায় কারা ছিল এদেশের বুদ্ধিজীবী সম্প্রদায়, ছাত্র সমাজ, যুব সমাজ, এই বাঁধন হারা ছাত্র সমাজ বলছে কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে, কর্ণে লপাটে রক্ত জমাট শিকল পূজার পাশা দেবে। ওরে ও তরু নিশান বাজা তোর প্রলয়ে বিশান ধ্বংস নিশান উরুক প্রাচীর প্রাচীর ভেদি মার হাক হয় দড়ি হাক কাঁদে দুপ দুপি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে। এই ছিল সেদিন তাদের আওয়াজ। এই হচ্ছে আবু সিদ্দিকের ঘটনাটা আমি সংক্ষেপে আপনাদের বললাম। তড়িঘড়ি আবু সিদ্দিক হত্যার কেসটা যখন হাইকোর্টে যায়, মমতা ব্যানার্জি ভীত সন্ত্রস্ত হয়ে তাড়াতাড়ি সিআইডির হাতে দিলেন। সিআইডি রাজ্য সরকার পরিচালিত একটা তদন্ত গ্রুপ। আর যে ঘরে কেসটা নিয়ে একটু নাড়া দিচ্ছিলেন মহিলা জাজ, তড়িঘড়ি অন্য ঘরে ঢুকিয়ে দিলেন, দিয়ে ওটাকে ধামা চাপা দিতে হবে। ধামা চাপাও পড়ার মুখে আমরা যারা ভারতবর্ষের জনগণ মনে করি একজন অত্যাচারীর পাশে, অত্যাচারিত হচ্ছে যারা, তাদের পাশে থাকা দরকার। আমরা থাকবো, আছি, আগামী দিনেও থাকবো। এই প্রশ্নটা এখানে সেই আমি শুধু যাব, সময় অনেক কম, অনেক বলার আছে, কিন্তু মগরিবের আজান হবে। আমি একটু অভয়া কাণ্ডে চলে যাই। এই অভয়াকে, এইটা তার যথার্থ নাম না, যেহেতু তিনি যেভাবে মৃত্যুবরণ করেছেন লজ্জাজনক, সেহেতু তার মৃত্যু নিয়ে ছবি দেখানো যাবে না এবং নাম করা যাবে না। তাই তাকে অভয়া বলি, তিলোত্তমা বলি, যাই বলি না কেন। যেদিন প্রথম তার বাড়িতে খবর গিয়েছিল মেয়ে ডাক্তারি চান্স পেয়েছে, খুন্তি হাতে মা বলছেন, ওগো শুনছো, মেয়ে নাকি ডাক্তারি চান্স পেয়েছে। বাবা বলছেন, ও বৌদি শোনো গো, আমাদের মেয়ে ডাক্তারি চান্স পেয়েছে, লক্ষ লক্ষ মানুষের সেবা করবে, সুস্থ মানুষের সেবা করবে, আমাদের আজ কপাল দারাজ হয়ে গেছে। ঠাকমা খুঁড়িয়ে খুঁড়িয়ে বলছে, ও বৌমা, তোমা আমার নাতনিটা স্ট্রেথ গলায় যেদিন ফিরবে, সেদিন আমার কথাটা তো ভুলে যাবে না। আর সেই তিলোত্তমা স্ট্রেথ নেই গলায়, তার নিথর ক্ষত বিক্ষত দেহ নিয়ে যখন বাড়িতে ফিরল, তার বাবা মা আত্মীয় স্বজন পায়ে ধরেছে পুলিশকে, একটু দেখতে দাও, আমরা শেষবারের মতো দেখতে চাই। কিন্তু এই সরকারের পুলিশ সেটা দেখতে দিল না, তড়িঘড়ি করে তাকে পুড়িয়ে দেওয়া হলো প্রমাণ লোপাটের জন্য। যদি আবু সিদ্দিকের মতো আবার পোস্টমর্টম হয় এই ভয়ে, তার হত্যাকাণ্ডটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন।
কিভাবে সে হত্যা হয়েছিল। প্রথমে তার মাথাটা ভেঙে দেওয়া হয়েছে, চোখ দুটো দিয়ে রক্ত বেরোচ্ছে, নাক দিয়ে গাল দিয়ে রক্ত বেরোচ্ছে, ঠোঁট এবং জিভ কামড়ে তুলে নিয়েছে, গলার হাড় ভেঙেছে, পাঁজরের হাড় ভেঙেছে, পায়ের হাড় ভেঙেছে। আর আমাদের সরকারের উচ্চ পদস্থ অফিসাররা তার বাড়িতে খবর পাঠাচ্ছে ওটা নাকি আত্মহত্যা করেছে মেয়েটি। এর থেকে নির্মম নিষ্ঠুর কথা কি কারোর মুখ দিয়ে বের হয়? ওদের বাড়ির কেউ তো আর ধর্ষিতা হয়নি, হলে জানতো ধর্ষণ করতে গেলে কি কি করতে হয়। এটা শুধু ধর্ষণ না, প্রচুর ক্ষোভ। যে জিনিসটি জেনে ফেলেছিল অবয়া, যেটাকে চাপা দিতে পারবে না, অর্থাৎ হত্যা করে দাও, তাই হত্যা করেছে। নামকা ওয়াস্তে ওখানে একজন আসামিকে ঠিক করলো সঞ্জয় রায়। আপনারা এর আগে ধনঞ্জয়ের ফাঁসি দেখেছেন তো? হ্যাঁ, ধনঞ্জয় একাদশী ছিল না, যাতে সে সমস্ত দোষীর নাম না বলে দেয় তড়িঘড়ি ফাঁসি দিয়েছিল। আর বিচারের ক্ষমতা মমতার নেই, সে বলছে ওর ফাঁসি দাও, কারণ ফাঁসি না দিলে ওর কুকীর্তি সব ধরা পড়ে যাবে। তাই সঞ্জয় রায়কে ফাঁসি দাও। তারপরে সে জুড়ে গেল কোথার থেকে সন্দীপ, যিনি ছিলেন ওখানকার অধ্যক্ষ। সেই অধ্যক্ষের বিরুদ্ধে আতিয়ার আলী, প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট, বলছেন ও লাশ পর্যন্ত বিক্রি করত, ওর কি কীর্তির সীমা নেই। একজন আইপিএস অফিসার তালা থানায় কেস দায়ের করেছেন সন্দীপের বিরুদ্ধে। আর আজকে সঞ্জয় রায় বলছেন আমি ধর্ষণ করিনি। সে বলছে ধর্ষণ হয়ে যাওয়ার পর, মেয়েটি মরার পরে আমি ওখানে এসে ছবি তুলেছি। তাহলে ওখানে করলো কারা? ওখানে গেছিল কারা? যেতে পারে কি করে? সব প্রশ্ন তো জনগণের মনে জাগবে নাকি? জাগবে। আজ সুপ্রিম কোর্ট বাধ্য হলো, লজ্জা করা দরকার পুলিশ মন্ত্রী। তোমার লজ্জা থাকলে তুমি জনগণের কাছে গলায় কাপড় দিয়ে ক্ষমা চেয়ে নাও যা বলেছো তার জন্য। তোমার পদত্যাগ করতে বলবো না, তুমি একটু মানুষ মতো হয়ে শাসন করো। হবে না। কোন তৃণমূলের কর্মী সমর্থক দরদিরা থাকলে তার বিবেক এবং মনুষ্যত্বের কাছে আমার আবেদন। বাড়ি কোথায়? মাথার পাড়া বাড়ি। যে এই যে কেসটা ঘটেছে, তোমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একরকম বলছেন, আমার ভাইপো বলছেন এনকাউন্টার। 5 দিন চুপ করিয়ে রেখে আজকের বলছে না না এনকাউন্টার না। তাই এটা কি মুখ দিয়ে বলো একবার, আর একটা কি পায়খানার দাঁত দিয়ে বলো নাকি? তোমার এই দুটো মুখ সার হয়ে গেছে নাকি? এ কি মুখ? আর আপনার জল্লাদ একজন মুখপাত্র আছে কুণাল ঘোষ, মুখ পড়া হনুমান, ও জেল খেটে চলে এসছে। ও বলছে পোস্টমর্টমের আগে আবু সিদ্দিক অসুখে মরে গেছে। অত বড় আল্লাহ এবং ভগবান আমি কোথায় দেখিনি। ওই জানোয়ারটা এই কথা বলল। তাহলে এগুলোকে সামলাও তৃণমূল, নাহলে বাংলাদেশ হয়ে যাবে। আর পুলিশ প্রশাসনকে বলছি,
আপনারা এসে মিটিং এর ধার ধরে খুব তো ঘুর ঘুর করেন, কদিন বোধ দেখতে পাচ্ছি না কেন? পাচ্ছি না তো এজন্য আপনারা ক্ষোভের আঁচ পেয়েছেন। অর্থাৎ আর চাটুকাবৃত্তি না, সরকারের জনগণের তাগিদে জনগণের কাজ করুন, জনগণের সার্ভিস আপনারা দিন। কারণ আপনারা পাবলিক সার্ভেন্ট, পাবলিকের চাকর, কোনো মতে নেতার চাকর হতে যাবে না। বলে দেখারেই কেন, দেখেছে বাংলাদেশের পুলিশ হাসিনার কথায় গুলি চালিয়ে হত্যা করে এমন একটা জায়গায় পৌঁছেছে কেউ চাকরিতে আসতে চাইছে না। কারণ জনগণ যেখানে পাচ্ছে, পাগলা কুকুরকে যেমন দেখলে ছেলেরা মেরে টাঙিয়ে দেয় গাছে, ঠিক বাংলাদেশের পুলিশের অবস্থা তাই হয়েছে। মেরে ন্যাংটা করে পা উপরের দিকে দিয়ে আর কাছে টাঙিয়ে দিচ্ছে। এজন্য আমাদের পুলিশ ভয় পেয়েছে বলে আমার মনে হয়। না না, এরা এখন ভয়